আফগানিস্তানের 2 প্রদেশে পাকিস্তানের ভয়াবহ বিমান ও ড্রোন হামলা, নারী ও শিশু সহ নিহত 17 সন্ত্রাসীদের অবস্থানে অভিযান চালানোর দাবি ইসলামাবাদের। এবং ভেনেজুয়েলায় সাধারণ ক্ষমা আইন পাশের পর 379 রাজনৈতিক বন্দীর ক্ষমা ঘোষণা। অন্তর্বর্তী প্রেসিডেন্টের ওপর থেকে ইউএর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন স্পেনের। এবং যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 15% করলেন ট্রাম্প। বাণিজ্য ক্ষতি কাটাতে এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড়। সিরিয়ায় আবারও মাথাচাড়া দিয়ে উঠছে জঙ্গি গোষ্ঠী আইএস। আল শারা সরকারকে উৎখাতে লড়াইয়ের ডাক, মন্ত্রিসভার সদস্যদের লক্ষ্য করে হামলার চেষ্টা, প্রতিবেদন জাতিসংঘের। কূটনৈতিক আলোচনার মধ্যেও ইরানে হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র। পর্তুগালের সেনা ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান মোতায়েন, যে কোনো আক্রমণ ঠেকাতে প্রস্তুত বলছে তেহরান। ইরান ঘিরে সমরসজ্জায় পূর্ণমাত্রায় যুদ্ধ প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিকভাবে বিরোধ নিষ্পত্তিতে আন্তরিকতার বার্তা দেওয়া যুক্তরাষ্ট্রের ঘৃণ্য কারসাজি ফাঁস করে দিয়েছে একাধিক গণমাধ্যম। বলা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার ছেলেকে হত্যার নীল নকশা চূড়ান্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এখন আর শুধু সংকেত নয়, বরং পূর্ণমাত্রার যুদ্ধের প্রস্তুতির অংশ। মধ্যপ্রাচ্যে ইতিহাসের ব্যয়বহুল পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে দেশটির সশস্ত্র বাহিনী এমন প্রস্তুতি নিয়েছে যা 2003 সালে ইরাকে হামলার আগের প্রস্তুতিকেও ছাড়িয়ে গেছে। আয়াতুল্লাহ আলী খামেনির দেশকে যে কোনো মূল্যে হাতের মুঠোয় আনতে এবং দেশটির শাসন ব্যবস্থার পরিবর্তন বা রেজিম চেঞ্জ চান ট্রাম্প। সম্প্রতি ইরান সংকট নিয়ে ট্রাম্পের অবস্থানের গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া গেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নৌ ও সামরিক উপস্থিতির মাঝে খামেনি ও তার উত্তরসূরিকে হত্যায় মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার বিষয়ে ইঙ্গিত দিয়েছে সংবাদ মাধ্যমটি। 20 ফেব্রুয়ারি প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান যদি ওয়াশিংটনের দাবি না মানে তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার ছেলে ও সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত মোস্তফা খামেনি এবং দেশটির ক্ষমতাসীন অন্যান্য নেতাদের হত্যার পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য ও সংবাদ প্রতিবেদন থেকে পাওয়া তথ্য মতে 86 বছর বয়সী আলী খামেনি তেহরানেই আছেন। সবশেষ ফেব্রুয়ারি মাসের শুরুতে তাকে জনসমক্ষে দেখা গেছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কারণে তার চলাফেরা এবং অবস্থানের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। খামেনির নিরাপত্তার দায়িত্বে থাকে আইআরজিসির একটি অতি অভিজাত ইউনিট সেপাহি ওয়ালি আমর। তারা সাধারণ মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করেন না। তাদের নিজস্ব এনক্রিপ্টেড এবং অফলাইন যোগাযোগ ব্যবস্থা রয়েছে, যা ট্র্যাক করা কঠিন। ফলে তাদের কয়েক স্তরের নিরাপত্তা বলয় ভেদ করা প্রায় অসম্ভব। এরপরও খামেনির ওপর কোনো আঘাত আসলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা শুরু হবে। খামেনিকে হত্যা করলে তা ইরানিদের মধ্যে প্রচন্ড ক্ষোভ তৈরি করতে পারে। ফলে এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তার সহকারীরা। 21 ফেব্রুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। এই ভোট যুদ্ধে ক্ষমতাসীন দল রিপাবলিকানদের পরাজয়ের আশঙ্কা প্রতিনিয়ত ঘনীভূত হচ্ছে। আর আসন্ন নির্বাচনে যদি সত্যি ট্রাম্পের দল হেরে যায়, তাহলে মুকুটবিহীন রাজায় পরিণত হবেন তিনি। এমনকি তাকে অভিশংসনও করা হতে পারে বলে ট্রাম্প নিজেই বারবার প্রকাশ্যে বলেছেন। এসব কারণে ট্রাম্পকে ইরানে হামলার চিন্তা বাদ দিয়ে নিজের চেয়ার বাঁচানোর দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তার সহকারীরা। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, যদিও তার উপদেষ্টারা তাকে মার্কিনীদের দিকে বেশি নজর দেওয়ার আহ্বান জানাচ্ছেন। 2026 সালের নির্বাচনটি ট্রাম্পের প্রথম 2 বছরের কাজের ওপর একটি গণভোট হিসেবে বিবেচিত হচ্ছে। ডেমোক্রেটরা যদি হাউজের নিয়ন্ত্রণ পায়, তবে তারা ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের উপর কড়া নজরদারি শুরু করতে পারবে। এর ফলে বিভিন্ন তদন্ত, শুনানি এবং সাক্ষ্য দেওয়ার তলব জারির মাধ্যমে প্রশাসনকে রক্ষণাত্মক অবস্থানে ঠেলে দেওয়া হতে পারে। সিরিয়ায় ক্ষমতার পালাবদলের পর নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে জঙ্গি গোষ্ঠী আইএস। আহমেদ আল শারা নেতৃত্বাধীন সরকারকে হটাতে লড়াইয়ের ডাক দিয়েছে সংগঠনটি। আইএসের নতুন এক অডিও বার্তায় সিরিয়াকে তাদের অভিযানের মূল কেন্দ্রবিন্দু হিসেবে ঘোষণা করা হয়েছে।
সিরিয়ায় আসাদ পরবর্তী নতুন রাজনৈতিক সমীকরণের মধ্যেই বড় ধরনের নাশকতার হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস। প্রায় 2 বছর বিরতির পর সংগঠনটির মুখপাত্র এক অডিও বার্তায় প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরকারকে উৎখাতের ডাক দিয়েছে। আইএসের দাবি, সিরিয়া এখন বিদেশি শক্তির হাতের পুতুলে পরিণত হয়েছে। এই নতুন ধাপের অভিযানের অংশ হিসেবে এরই মধ্যে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর ওপর হামলা শুরু করেছে তারা। মাঠ পর্যায়ে আইএসের এই তৎপরতা এখন কেবল আর হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই। গত শনিবার রাক্কা ও মেয়াদিন শহরে আলাদা 2টি হামলায় সিরীয় সেনাবাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। গোষ্ঠীটি এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে। সিরিয়ার সামরিক সূত্রের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, গত নভেম্বরে সিরিয়া যখন আইএস বিরোধী বৈশ্বিক জোটে যোগ দেয় এবং ওয়াশিংটনের সাথে ঘনিষ্ঠতা বাড়ায়, তখন থেকে এই গোষ্ঠীটি তাদের হামলার লক্ষ্যবস্তু পরিবর্তন করে নতুন সরকারকে টার্গেট করতে শুরু করে। জাতিসংঘের সন্ত্রাসবাদ বিরোধী দপ্তরের এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে বলা হয়েছে, বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা এবং তার মন্ত্রিসভার সিনিয়র সদস্যদের ওপর এ পর্যন্ত অন্তত 5 বার প্রাণঘাতী হামলার চেষ্টা চালিয়েছে আইএস। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ সময় গোপনে থাকার পর আইএস এখন আবার সিরিয়াকে তাদের প্রধান যুদ্ধক্ষেত্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। ইরাক ও আফ্রিকার বিভিন্ন প্রান্ত থেকে তাদের যোদ্ধাদের আবারও সিরিয়ায় জড়ো হওয়ার আহ্বান জানানো হচ্ছে। পবিত্র রমজানেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। দক্ষিণাঞ্চলে দখলদার বাহিনীর হামলায় অন্তত 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকার আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে ডেপুটি কমান্ডারের ভূমিকা নেবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া। এই বাহিনীকে স্বাগত জানালেও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছে হামাস। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই চলছে ফিলিস্তিনিদের উপর আক্রমণ। প্রতিদিনই হতাহত হচ্ছেন বাসিন্দারা। ভঙ্গুর এই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু করতে সোচ্চার হয়ে উঠেছেন বিশ্ব নেতারা। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো জানান, গাজার আন্তর্জাতিক শান্তি বাহিনীতে ডেপুটি কমান্ডার হিসেবে অংশ নেবে দেশটি। বাহিনীতে প্রায় 5টি সেক্টরে ধাপে ধাপে সেনাদের মোতায়েন করা হবে। মোট সেনা সংখ্যা পৌঁছাতে পারে প্রায় 20,000 পর্যন্ত। এপ্রিলের শুরুতেই 1000 সৈন্য মোতায়েনের জন্য প্রস্তুত দেশটি। আন্তর্জাতিক শান্তি বাহিনীকে স্বাগত জানিয়ে হামাসের মুখপাত্র হাজিম কাসেম বলেন, গাজার অভ্যন্তরীণ বিষয়গুলোতে বাইরের কারো হস্তক্ষেপ চায় না তারা। তিনি বলেন, শান্তি বাহিনী নীরবভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করবে, একই সঙ্গে জনগণ ও দখলদার সেনাদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা সংক্রান্ত সমন্বয়ের জন্য একটি কার্যালয় স্থাপন করেছে, যার নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা। উপরাষ্ট্রপতি হোসেন আল শেখ বলেন, অফিসটি এখনো সম্পূর্ণভাবে কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রেজলিউশন 2803 অনুযায়ী সমন্বয়ের আনুষ্ঠানিক মাধ্যম হিসেবে কাজ করবে। এই কার্যালয়ে গাজাবাসীর দুর্ভোগ কমাতে এবং প্রশাসনিক ও নিরাপত্তা সেবা দেবে বলেও জানান তিনি। পাশাপাশি এটি পশ্চিম তীর ও গাজার মধ্যে আইনি ও নিরাপত্তা দ্বন্দ্ব এড়াতে সাহায্য করবে। ভেনেজুয়েলায় সাধারণ ক্ষমা আইন পাশের পরদিন 379 রাজনৈতিক বন্দীকে ক্ষমা ঘোষণা করেছে দেলসি রদ্রিগেজ সরকার। বিধি প্রণয়নের পর মুক্তি পান দেশটির রাজনৈতিক নেতা হুয়ান পাবলো গুয়ানিপা। বৃহস্পতিবার ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির ঐক্যমত্যের ভিত্তিতে দেশটির অন্তর্বর্তী সরকার একটি সাধারণ ক্ষমা আইন জারি করে, যার মধ্য দিয়ে 1999 সালের পর থেকে রাজনৈতিক কারণে বন্দী হওয়া ব্যক্তিরা এই আইনের সুবিধা পেতে যাচ্ছে। তবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে আদালতের মাধ্যমে, যেখানে ইতিমধ্যেই সরকারি প্রসিকিউটরের আবেদন জমা দেওয়া হয়েছে। নতুন আইন প্রণয়নের পর 379 জন রাজনৈতিক বন্দীকে ক্ষমা ঘোষণা করেছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহীত আইনটি অনেক রাজনৈতিক বন্দীর মুক্তির আশা জাগাচ্ছে। বিধি প্রণয়নের পর মুক্তি পান ভেনেজুয়েলার রাজনৈতিক নেতা হুয়ান পাবলো গুয়ানিপা। মুক্তির পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার পাশাপাশি নির্বাসিতদের দেশে ফিরে আসার অনুমতি দেওয়ার দাবি জানান তিনি। এছাড়া নিজের সমর্থকদের সঙ্গেও দেখা করেছেন বিরোধী দলীয় এই নেতা। ভেনেজুয়েলার সরকারি হিসেব বলছে, গত 1 বছরেরও বেশি সময়ে প্রায় 900 জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। আর মানবাধিকার সংগঠন ফরো প্যানেল এর তথ্য মতে 8 জানুয়ারির পর থেকে এ পর্যন্ত রাজনৈতিক বন্দী হিসেবে গণ্য হওয়া প্রায় 450 জন মুক্তি পেয়েছে। এদিকে নতুন ক্ষমা বিলের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করা হবে বলে জানিয়েছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানান, ক্ষমা আইনটি ভেনেজুয়েলার সঠিক পথে এগোনোর স্পষ্ট সংকেত। এক্ষেত্রে দেশটিকে নিয়ে নতুন করে ভাবা যেতে পারে, যদিও এই বিষয়টিতে ইউভুক্ত দেশগুলোর সমর্থন প্রয়োজন।
সাম্প্রতিক ইসলামাবাদের শিয়া মসজিদে সন্ত্রাসী হামলার জবাব দিতে আফগানিস্তানের 2টি প্রদেশে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী, শিশু সহ অন্তত 17 জন নিহত হয়েছেন বলে দাবি কাবুলের। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ভোরের আলো ফোটার আগেই শোনা গেল ভয়াবহ বিস্ফোরণের শব্দ। আফগানিস্তানের পাকতিকা ও নানগারহার প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। হামলায় নারী, শিশু সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাকিস্তানের কয়েকটি ড্রোনের আঘাতে স্থানীয় একটি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়। এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক বাহিনী তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি ও তাদের সহযোগী গোষ্ঠীর 7টি ক্যাম্প ও আস্তানায় হামলা চালিয়েছে। হামলায় ব্যবহার করা হয় F-16 এবং JF-17 থান্ডার যুদ্ধবিমান। সম্প্রতি ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা সহ পাকিস্তানের সাম্প্রতিক সব হামলার পেছনে টিটিপি জড়িত থাকায় এই অভিযান বলে দাবি করা হয়। একই দিন জঙ্গি গোষ্ঠী আইএস সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও হামলা চালানোর কথা জানায় ইসলামাবাদ। সীমান্ত এলাকায় চলমান হামলার পর জরুরি বৈঠক করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে পাকিস্তানকে প্রতিশোধমূলক জবাব দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। কখন প্রতিশোধমূলক অভিযান চালানো হবে তা তালেবান নেতৃত্বই সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। আফগান সরকারের দাবি, পাকিস্তানের এই হামলা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। মধ্যস্থতাকারী দেশ সৌদি আরব, কাতার ও তুরস্ককে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলেও জানানো হয়। আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 20 বিলিয়ন মার্কিন ডলারের বেশি পর্যায়ে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে ভারত ও ব্রাজিল। স্থানীয় সময় শনিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বিভিন্ন বিষয়ে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় দুই নেতা। আলোচনায় গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও নিরাপত্তা সহযোগিতা বিশেষভাবে গুরুত্ব পায়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে প্রেসিডেন্ট লুলার দূরদর্শী দৃষ্টিভঙ্গি ভারত ব্রাজিল সম্পর্ককে দীর্ঘদিন ধরে সমৃদ্ধ করেছে বলে জানান নরেন্দ্র মোদী। এদিকে ভারত ব্রাজিল একসঙ্গে কাজ করলে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি গ্লোবাল সাউথের কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ওয়াশিংটনের কূটনৈতিক ও সামরিক চাপের সামনে মাথা নত না করার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। ইরানের সাম্প্রতিক আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে ট্রাম্পের দাবির যথাযথ প্রমাণ চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চাপের মুখে নতি স্বীকার নয়, এমন ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশ্ব শক্তিগুলো ইরানকে মাথা নত করাতে চাইছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, নানা সংকট তৈরি করা হলেও আপোষ করবে না তেহরান। ইরানের প্যারালিম্পিক্স দলের সম্মাননা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এদিকে সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভে হাজারো মানুষের মৃত্যুর জন্য আবারও সন্ত্রাসীদের দায়ী করেছে ইরান সরকার। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, 3000-এর বেশি নিহতের তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে 200 জনই নিরাপত্তা সদস্য। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি আন্দোলনে নিহতের সংখ্যা 32,000-এর মতো। এ অবস্থায় নিজের দাবির পক্ষে যথাযথ প্রমাণ দেখাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে পেজেশকিয়ান প্রশাসন। কূটনীতির গণ্ডি ছাড়িয়ে ওয়াশিংটন তেহরান উত্তেজনার সামরিক প্রস্তুতিতে রূপ নিচ্ছে। পর্তুগালের আজোরেসের লাজেস বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান মোতায়েনের তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র বলছে, প্রয়োজনে ইরানের সীমিত পরিসরে সামরিক হামলার কথা বিবেচনা করছে তারা। এর মধ্যে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনাকে সরিয়ে নিচ্ছে পেন্টাগন। ইরানের পাল্টা হামলা থেকে বাঁচতে এমন পদক্ষেপ বলে ধারণা স্থানীয় গণমাধ্যমের। অপরদিকে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলা ঠেকাতে তৎপর হয়ে উঠেছে ইরানও। দেশটির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী বলেন, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সতর্কতায় শত্রুর যে কোনো অভিযান বা ভুল হিসাব ঠেকানোর প্রধান হাতিয়ার। জানান, যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত তেহরান। পাল্টা হুঁশিয়ারিতে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ফিনল্যান্ডের ওউলু বিশ্ববিদ্যালয়ে ভিন্ন আবহে উদযাপিত হচ্ছে পবিত্র রমজান। ইউরোপের সাংস্কৃতিক শহর হিসেবে বিভিন্ন দেশে ইফতার ও সংস্কৃতি প্রদর্শন করা হয় ক্যাম্পাসে। বিশ্বের বিভিন্ন দেশের বাহারি সব খাবারের বিশাল এক পসরা। ইউরোপের সাংস্কৃতিক শহর ফিনল্যান্ডের ওউলু বিশ্ববিদ্যালয়ে ইফতারের এই আয়োজন।
অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী ইফতার নিয়ে আসেন ক্যাম্পাসে। আরব দেশগুলোর খেজুর, সাম্বুসা, খাবসা ও মিষ্টানের পাশাপাশি ছিল তুরস্কের বাকলাভা, মরক্কোর হারিরা স্যুপ। নজর কাড়ে বাংলাদেশের ছোলা, পেঁয়াজু, বেগুনি, হালিম আর বড় বাপের পোলায় খায়। ইফতার শুরুর আগে তুলে ধরা হয় রমজানের গুরুত্ব ও তাৎপর্য। বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মরক্কো, ইরাক, ইরান ও আফগানিস্তানের রমজানের চিত্র উপস্থাপন করা হয় ভিডিও প্রেজেন্টেশনে। পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের ইফতারের করুণ বাস্তবতাও তুলে ধরা হয়, করা হয় দোয়া মোনাজাত।